কুমিল্লার ১৪ গ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নারী শিশু সহ ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নানাকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায় ভোর ৬টার দিকে মহাসড়কের নানাকড়া এলাকায় ঢাকামুখী লেনে মাইক্রোবাসকে একই দিক থেকে আসা স্টার লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন ফেনী সদরের লক্ষ্মীপুর গ্রামের মামুন, তার শাশুড়ি মাজেদা বেগম, শিশু সন্তান সাইমান ও মাইক্রোচালক আলাউদ্দিন হাজারি। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদী গান গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ব্যানারে দাঁড়িয়ে তারা গান গেয়ে এই প্রতিবাদ জানান। এ সময় শিল্পীরা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে সহ আরও নানা প্রতিবাদী গান ও পরে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গেয়েও পতাকা উত্তোলন করে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৮ ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪,৬৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ৯১ জন। গত বছরে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,৩৫,৯১৬ জন ও মৃত্যু হয়েছিল ৬৫৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছরে একই সময়ের তুলনায় আক্রান্ত ৯ ভাগের ১ ভাগ, মৃত্যু ৭ ভাগের ১ ভাগ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানা যায়নি। শাহজাহান খান মাদারীপুর ২ আসন থেকে টানা ৮ম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর ২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে টানা ৭ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অস্ত্রসহ সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডেলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র্যাব ১২। পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। র্যাব জানায় তমাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহার নামীয় পলাতক আসামি। এ সময় তমালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগেই আগামী 1 সপ্তাহ ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে এবং সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং 9 তারিখ থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। শুধু 9 তারিখের পরে উপকূলীয় জেলাগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট এবং তার উজানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে গত 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুলের। এতে পরিবারের নেমে আসে শোকের কালো ছায়া। দরিদ্র পরিবারের ছোট ছেলেকে হারিয়ে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন রাহুলের বাবা মা। উত্তম চরিত্রের ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত থাকায় আকস্মিক এই মৃত্যুতে এলাকাতেও বইছে শোকের মাতম। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন উত্তপ্ত হয়েছিল দিনাজপুর, ঠিক সে সময় পুলিশের ছোড়া গুলিতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন বিজুলশাহী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল। দেশে চলমান বৈষম্য এবং নৈরাজ্যের প্রতিবাদে ঘরে বসে না থেকে দেশ স্বাধীন করার মহাপ্রয়াসে রাহুল গিয়েছিল রাজপথে। দিনশেষে বিজয়ের দেখা মিললেও ছেলে হারানোর শোকে স্থবির পুরো পরিবার। ছেলেকে নিয়ে বড় আশা ছিল, আমার ছেলে তো যাবার চলে গেছে, আমি তো আর ঘুরে পাবো না। সাইদ যেদিন মারা যায় সেদিন আমার ছেলে কয়েছে দেশ বাঁচাবার জন্য আমিও শহীদ হয়ে যাব, আমাকে কেউ আটকাইতে পারবে না। ওই সেই দিনে তার ওই দিন মিছিল চলে গেছে। খুব ভালো ছেলে, নিরীহ ছেলে, পড়াশোনার খুব চেষ্টা, পড়াশোনা করে অনেক কিছু আশা। ছেলে হারানো দরিদ্র এই পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান দিনাজপুরের সচেতন নাগরিকদের। রাহুলের বন্ধু হিসেবে আমি এটুকুই জানাই সরকারের কাছে যে রাহুল যেন একটু আর্থিক সহযোগিতা পায়। তার পরিবার এখন অসচ্ছল, চলতে পারে না। সে যুদ্ধ করছে, আজকে তার ফ্যামিলি যদি এরকম অবহেলিত হয়ে থাকে তাহলে তো কষ্টের সাথে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 100-র বেশি শিক্ষার্থী আহত হয়ে ভর্তি হয়েছিলেন। বর্তমান সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান এই কর্মকর্তা। সবাইকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করি এবং অনেকেই সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। বর্তমানে আমাদের 8 জন রোগী ভর্তি আছেন। অধ্যাপক বৃন্দ এবং চিকিৎসক বৃন্দ তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করছেন এবং সরকার এটি দায়িত্ব নিয়েছে এবং আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি। একজন শিক্ষার্থীর সাথে জড়িয়ে থাকে তার পুরো পরিবার, সাথে থাকে হাজারো স্বপ্ন। রাহুলের মতো এমন শত শত শিক্ষার্থী বৈষম্য নিরসনে পরিণত হয়েছিল রাষ্ট্রের বলিতে। নতুন প্রাপ্ত এ দেশে থাকবে সকল স্বাধীনতা, এমন প্রত্যাশাই সকলের। নুসরাত শারমিন, মাই টিভি। অর্ধযুগেও শেষ হয়নি বরিশাল ভোলা মহাসড়কের নির্মাণ কাজ। সড়ক জনপদের দুর্বলতায় সাহেবের হাট বাজারের আরসিসি ঢালাইয়ের নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। পাশাপাশি তদারকিতে থাকে না কোনো প্রকৌশলী। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2019 সালে বরিশাল সদর উপজেলার বন্দর থানার বরিশাল ভোলা মহাসড়ক প্রকল্পের নির্মাণ কাজ শুরু হলেও অর্ধযুগেও পুরোপুরি হস্তান্তর হয়নি। শুরুতে 81 কোটি টাকার প্রকল্প ব্যয় ধরলেও পরে তা বেড়ে 92 কোটি টাকায় দাঁড়ায়। 11 কিলোমিটার সড়ক নির্মাণ, ছোট বড় কালভার্ট, প্যালাসাইটিং ও বাজার এলাকায় আরসিসি ঢালাই রয়েছে এর আওতায়। সাহেবের হাট বাজারের 300 মিটার আরসিসি ঢালাইয়ের কাজ পর্যবেক্ষণে থাকে না সড়ক জনপদ বিভাগের কোনো প্রকৌশলী। ভাই কাজ ঠিক মতো করে নাই, কোনো জায়গায় রড ফাঁক করে বাঁধছে, কোনো জায়গায় আইন ঘন করে বাঁধছে, করার পর তারা শুধু বালি দিয়েছে,
অন্য কোনো ম্যাগাডাম বা পাথর টাথর কিচ্ছু দেয় না। দীর্ঘ জনদুর্ভোগের এ কাজের মান নিয়ে নানান অভিযোগ ব্যবসায়ী সহ স্থানীয়দের। দায়সারা ভাব ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশনের। কালভার্ট করছে, মনে করেন প্রত্যেকটা জায়গায় দেখেছে ভেঙে গেছে, ডাব্বে গেছে। লোক আমার মতন সাধারণ দুইজন লোক যারা বাধা দিয়েছে একবেদিক মামলা দেব। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির জন্য কাজ শেষ হতে বিলম্ব হবে বলে দাবি করেন নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। এই পাথরের রেট ছিল মাত্র 110 টাকা, এখন আমরা ওই পাথর কিনতে আসি 220 টাকা। সিমেন্ট ছিল 360 টাকা, সেই সিমেন্ট কিনতে আসি আমরা 520 টাকা। সরকার বরাদ্দ বাড়ায় নাই, এটা লেসে কাজ আনা। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগের লোক থাকা নিশ্চিত করব, এটুকু আপনাকে এসিওর করি। আর কাজ খারাপের ব্যাপারে আমি মনে করি খারাপ করার মতো কেউ সাহস করবে না। জনগণের টাকায় করা রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন কাজ হোক স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক, তবেই ছাত্র জনতার হাতে গড়া আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর টেকসই বাংলাদেশ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। পরিবহন শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়া অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। আজ সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু করেছেন জেলার পরিবহন শ্রমিকরা। জেলার পরিবহন মালিক সংগঠনগুলো এই কর্মবিরতিতে সমর্থন জানিয়েছে। এতে অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকলেও শুধু শুক্রবার ঢাকাগামী বাস চলাচল করবে, কারণ ঢাকাগামী বাসগুলো টিকিট বিক্রি করেছে, তাই সেগুলো শুধু একদিন শুক্রবার চলাচল করবে। এর আগে চলমান দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমলাতে সিএনজি অটোরিকশার চালকরা দুটি বাসের গ্লাস ভাঙচুর করে। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। চিকিৎসক সংকট ও ভবন নির্মাণ না হওয়ায় ব্যাহত হচ্ছে বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 19 শয্যার একটি ভবনে কোনো রকমে খুঁড়িয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। হাসপাতালের পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে রোগী ও তাদের স্বজনদের। মুলাদী প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশালের মুলাদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার ঘোষণা হয় 2006 সালে। এরপর 1.5 যুগ পেরিয়ে গেলেও এর শয্যার সংখ্যা বাড়েনি। বর্তমানে 19 শয্যার ভবনে চলছে চিকিৎসা সেবা, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও চিকিৎসকরা। বেশিরভাগ সময়ই হাসপাতালে ভর্তি রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হয়। একটি কক্ষে 2 থেকে 3 জন চিকিৎসক বসে রোগী দেখেন, এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জনবল সংকটে বন্ধ রয়েছে এক্স-রে সহ সকল ধরনের পরীক্ষা। আসছি বাচ্চা নিয়ে অসুস্থ, এখন আমরা চিট পাইতেছি না, নিচে বিছানা করে বাচ্চা নিয়ে অনেক রাত্রে মশায় কামড়ে এই জায়গায় শুয়ে রয়েছি। বাথরুমের যে পরিবেশ, তাতে মনে করেন আপনি সুস্থ মানুষ যাইতে পারে না, তারপরে রোগী কিভাবে যাইবে বাথরুমে? অপরিষ্কার, কোনো পরিষ্কার বলতে নাই, কিছুই নেই। সিটের অভাবে তারা নিচে থাকে, আরো অনেক সিট দরকার। কোহিনুর এন্টারপ্রাইজ 2022 সালে নতুন ভবনের কাজ শুরু করেন। চলতি বছর 30 জুন ভবন নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও পাইলিং ও কয়েকটি পিলার আংশিক করে কাজ বন্ধ রেখেছে নির্মাণকারী প্রতিষ্ঠান। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি প্রতিষ্ঠানের কেউ। চিকিৎসক ও অবকাঠামোগত সংকটের কথা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের 50 শয্যা হাসপাতালের যদি কার্যক্রম সম্পন্ন হয়, তাহলে আমাদের রোগীর আরো কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। আমাদের শয্যা সংকটের কারণে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। দ্রুত হাসপাতালের সংকট সমাধান করে প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা সেবা আরও সহজ করা হবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। অভ্যন্তরীণ সরবরাহে ঘাটতি না থাকার পরও বাজারে নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে। কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে 2 থেকে 6 টাকা পর্যন্ত। ডিমের দাম ঊর্ধ্বমুখী, সঙ্গে বেড়েছে মুরগির দাম। আর রপ্তানি বন্ধ হলেও কমেনি ইলিশের দাম। এদিকে ভারতের বিকল্প হিসেবে চীন, পাকিস্তান, মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হলেও দামে কোনো হেরফের নেই। কিনতে হচ্ছে কেজি প্রতি 115 থেকে 120 টাকায়। এবার আমাদের কৃষি।
পাবনা ঈশ্বরদীতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাতসমূহের বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ময়মনসিংহ বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিনার পরিচালক ইকরামুল হক, ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা সরকার ও পাবনা ঈশ্বরদীর আঞ্চলিক বীজ পরীক্ষাগার এম শামীম রহমান। বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন জাতসমূহের পরিচিতি এবং আমন ধানের আন্তঃপরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ যশোরে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালার বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের সহযোগিতায় এবং বিনা উপকেন্দ্রের আয়োজনে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।